আসসালামু আলাইকুম। রসালো টেক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। একসময় বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির নাম ছিল অ্যাপল। 2021 থেকে 2023 সাল পর্যন্ত তারা ছিল বিশ্বের 1 নম্বর কোম্পানি। কিন্তু 2024 সালে মাইক্রোসফট তাদেরকে ছাড়িয়ে যায়, আর 2025 সালে অ্যাপল নেমে আসে 3 নম্বরে, এনভিডিয়া এবং মাইক্রোসফটের পেছনে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাত্র 4 মাসের মধ্যে অ্যাপলের বাজার মূল্য কমে যায় প্রায় $1.1 ট্রিলিয়ন, অর্থাৎ প্রায় 28%। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটি কোম্পানির এমন পতন কেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 2011 সালে। সে বছর স্টিভ জবস সিইও এর পদ ছাড়েন এবং দায়িত্ব তুলে দেন টিম কুকের হাতে। বিদায় নেওয়ার আগে জবস কুককে বলেছিলেন, আমি কি করতাম সেটা ভেবো না, যেটা সঠিক মনে হয় সেটাই করো। কিন্তু সমস্যা হলো, সঠিক বলতে কে কি বুঝে, সেটাই আসল প্রশ্ন। স্টিভ জবস বিশ্বাস করতেন, একটি কোম্পানির সবচেয়ে বড় শক্তি হলো দারুণ সব পণ্য তৈরি করা। 1997 সালে যখন অ্যাপল প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল, তখন অনেকেই পরামর্শ দিয়েছিলেন হার্ডওয়্যার ব্যবসা বন্ধ করে দিতে, কিংবা অ্যাপল বন্ধ করে দিয়ে শেয়ার হোল্ডারদের টাকা ফিরিয়ে দিতে। এমনকি ওরাকলের সিইও লেরি এলিসনও বলেছিলেন হার্ডওয়্যার ছেড়ে সফটওয়্যারে চলে যেতে। কিন্তু স্টিভ জবস কারো কথা শোনেননি। তিনি মাত্র 4টি কম্পিউটার মডেল রেখে পুরো ব্যবসা নতুন করে সাজালেন। এরপর আসে আইম্যাক, আইপড, তারপর আইফোন এবং তারপর আইপ্যাড। আর এই 4টি পণ্যই অ্যাপলকে পৃথিবীর সবচেয়ে সফল প্রযুক্তি কোম্পানিতে পরিণত করে। জবসের একটি বিখ্যাত কথা ছিল, ভালো প্রোডাক্ট তৈরি করো, শেয়ার প্রাইস নিজে থেকেই বাড়বে। এবং ঠিক সেটাই হয়েছিল। কিন্তু টিম কুক আসার পর অ্যাপলের অগ্রাধিকার ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ের জায়গা নিতে শুরু করে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, যারা নতুন কোনো যুগান্তকারী ইনোভেশন আনার বদলে লাভজনক ব্যবসায়িক ফর্মুলা বানাতে ওস্তাদ। যেমন ধরুন, বক্স থেকে চার্জার বাদ দেয়া, যার ফলে অ্যাপল প্রচুর লাভ করলো, অন্য কোম্পানিগুলো অ্যাপলকে অনুসরণ করলো। কিন্তু যে ইনোভেশনের পথটা স্টিভ জবস তাদের দেখিয়ে গিয়েছিলেন, সেই পথটাই তারা হারালো। 2012 সালে কুক চালু করেন অ্যাপলের ইতিহাসের সবচেয়ে বড় স্টক বাইব্যাক এবং ডিভাইডেন্ড প্রোগ্রাম। অর্থাৎ নতুন পণ্যে বিনিয়োগের পাশাপাশি কোম্পানি বিপুল পরিমাণ অর্থ খরচ করতে থাকে নিজেদের শেয়ার কিনে নেওয়ার জন্য। এর ফলে শেয়ার হোল্ডাররা লাভবান হন, অ্যাপলের শেয়ারও বাড়তে থাকে। এমনকি ওয়ারেন বাফেট অ্যাপলে $1 বিলিয়ন বিনিয়োগ করেন। কিন্তু এখান থেকে আরেকটি পরিবর্তন শুরু হয়। অ্যাপল ধীরে ধীরে এমন একটি কোম্পানিতে পরিণত হতে থাকে যেখানে লাভের হিসেব অনেক সময় নতুন আইডিয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় আইফোনে। বহু বছর ধরেই অ্যাপল একই ধরনের ডিজাইন ব্যবহার করছে, পণ্যগুলোর দাম বাড়ছে, অন্যদিকে নতুনত্ব সেটা আগের মতো আর নেই। গত কয়েক বছরে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ সবগুলোই দেখতে প্রায় একই রকম। অ্যাপলের একমাত্র নতুন ক্যাটাগরির পণ্য ভিশন প্রো, এটাও প্রত্যাশা পূরণ করতে পারেনি। আর সবচেয়ে বড় ধাক্কা আসে এআই এর যুগে। এক সময় সিরি ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট, কিন্তু চ্যাটজিপিটি, গুগল জেমিনি, মাইক্রোসফট কোপাইলটের মতো এআই আসার পর অ্যাপল অনেকটাই পিছিয়ে পড়ে। সমস্যা শুধু প্রযুক্তিতে নয়, অ্যাপল পর্যাপ্ত এআই চিপ কিনতেও অনীহা দেখায়। যেখানে একই বছর স্টক বাইব্যাকে তারা খরচ করেছিল প্রায় $77 বিলিয়ন, সেখানে এআই অবকাঠামোয় প্রয়োজনীয় বিনিয়োগ পিছিয়ে দেওয়া হয়। এরপর আসে অ্যাপল ইন্টেলিজেন্স। WWDC-তে অ্যাপল এমন সব এআই ফিচার দেখায় যেগুলোর অনেকগুলোই তখন বাস্তবে প্রস্তুত ছিল না। ফলাফল বারবার ডিলে, ভুল এআই সামারি, এমনকি মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে মামলাও হয়। আজ অ্যাপল বছরে $110 বিলিয়ন বেশি শেয়ার কিনে নেয়, কিন্তু গবেষণা ও উন্নয়ন খরচে তারা অ্যামাজন, গুগল কিংবা মেটার তুলনায় অনেক কম খরচ করে। এটাই কি অ্যাপলের সবচেয়ে বড় ভুল? স্টিভ জবস বিশ্বাস করতেন, দারুণ সব পণ্য তৈরি করো, লাভ নিজে থেকেই আসবে। আর টিম কুকের সময় মনে হচ্ছে, আগে লাভ নিশ্চিত করো, তারপর পণ্যের কথা ভাবো। হয়তো এই কারণেই আজকের অ্যাপল আগের মতো উদ্ভাবনের প্রতীক নয়। যে কোম্পানি একসময় পুরো প্রযুক্তি জগৎ বদলে দিয়েছিল, তারা কি আবারও নিজেদের নতুন করে বদলাতে পারবে? সেটার উত্তর সময় দেবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।